হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটিতে আলোচনা করব হচ্ছে উলোথ্রিক্স নিয়ে। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম হচ্ছে অ্যালজি বা শৈবালের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে। তো এই ভিডিওটিতে আমরা উলোথ্রিক্সের শ্রেণীবিন্যাসটা একদম প্রথমেই দেখে নিব। শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমে রয়েছে ডিভিশনে রয়েছে ক্লোরোফাইটা। এই ক্লোরোফাইটাটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা মনে করতে পারি যে সবুজ শৈবালের কথা যখন বলেছিলাম তখন বলেছিলাম সেগুলো হচ্ছে ক্লোরোফাইট। সো বুঝতেই পারছি ডিভিশনের এই ক্লোরোফাইটা শব্দটা দেখি যে উলোথ্রিক্স অবশ্যই একটি সবুজ শৈবাল হবে। ক্লাস হচ্ছে ক্লোরোফাইসি, এরপরে রয়েছে অর্ডার উলোট্রিকেলস এবং ফ্যামিলি রয়েছে উলোট্রিকেসি, আর জেনাস রয়েছে হচ্ছে উলোথ্রিক্স। আমাদের মেইনলি ডিভিশনটা যদি আমরা মনে রাখি আর জেনাসটা যদি মনে রাখি তাহলে সেটা আমাদের এমসিকিউ এর জন্য খুব বেশি প্রয়োজন, কাজে লাগবে। তবে তোমরা যদি খেয়াল করে দেখো যে এই ডিভিশন আর ক্লাসের মধ্যে নামের সাথে কিন্তু প্রচুর মিল রয়েছে, তাই না? যদি ক্লাসের দিকে তাকাও দেখবে যে ক্লাসের নামের লাস্টটা একদম ডিভিশনের নামের কাছাকাছি। এই ক্লোরোফাইটা থেকে ক্লোরোফাইসি হয়ে গিয়েছে জাস্ট। আর অর্ডার হচ্ছে উলোট্রিকেলস এর সাথে কেলস, এ এল ই এস, এই কথাটা যদি বাদ দিয়ে যদি উলোট্রিকেসি এইটুকু অংশ যোগ করে দেই তাহলেই কিন্তু সেটা ফ্যামিলির নাম হয়ে যাচ্ছে। সো নামগুলো আমার মনে হয় না খুব বেশি কষ্টকর হবে মনে রাখার জন্য। আচ্ছা, উলোথ্রিক্সের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম। তো উলোথ্রিক্সের দেখতে কেমন সেটা যদি দেখি, দেখো একটা ছবি দেখা যাচ্ছে যে উলোথ্রিক্সের এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি যেখানে একটা নিউক্লিয়াস বোঝা যাচ্ছে। এই জায়গাটা অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে। তারপরে তার একটা ক্লোরোপ্লাস্ট রয়েছে তার এই যে অংশটা এই পেছনের দিকে একদম ঘিরে রেখেছে। পুরো যে বক্সের মতো একটা অংশ দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু তার ক্লোরোপ্লাস্ট। তার কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, কোষের মধ্যে অবশ্যই একটা কোষ প্রাচীর থাকবে। এই বাহিরের দিকের যে অংশটা এগুলো হচ্ছে তার কোষ প্রাচীর। এখন চলে যাই উলোথ্রিক্সের দৈহিক গঠনের মধ্যে। সো উলোথ্রিক্সের যে দৈহিক গঠন রয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছি ফিলামেন্টাস একটা কথা রয়েছে, তাই না? সো ফিলামেন্টাস দেখতে পাচ্ছি, তারপরে রয়েছে শাখা নেই। এই জিনিসগুলো আসলে কেন বলা হচ্ছে সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই হচ্ছে ফিলামেন্টাস। আমি যদি উলোথ্রিক্সের ছবিটার মধ্যে চলে যাই, আগের ছবিটায় যদি ফেরত যাই, দেখো এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি একদম নলাকার, তাই না? এর যে শেপটা রয়েছে একদম নলাকার, লম্বা, পরপর কোষগুলো বসে বসে একটা নলাকার দেহ তৈরি করেছে। এই সুতার মতো আকৃতিটাকেই আমরা বলছি হচ্ছে ফিলামেন্টাস। এরপরে রয়েছে তার শাখা নেই। আগের ছবিটা যদি আমরা মনে করি তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাখা নেই, ছবিটা জাস্ট এরকম ছিল, তাই তো? আচ্ছা, তাহলে তার শাখাও থাকছে না। তাহলে আমরা শৈবাল যখন প্রথম পড়েছিলাম তখন কিন্তু শৈবালের বিভিন্ন ধরনের শৈবাল যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে কিছু কিছু শৈবাল রয়েছে যাদের দেহ সুতার মতো ফিলামেন্টাস ধরনের, কিন্তু শাখা নেই। সো সেটার উদাহরণে কিন্তু অবশ্যই উলোথ্রিক্স থাকছে। এরপর রয়েছে নিচের কোষটি লম্বা, বর্ণহীন এবং সরু। এখন এই নিচের কোষটি আসলে কোন কোষটি? এই ছবিটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই যে নিচের এই কোষটি যে রয়েছে এই কোষটি হচ্ছে বর্ণহীন, কারণ এর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে না। এবং এই যে কোষটা রয়েছে এই কোষটার নাম হচ্ছে হোল্ড ফাস্ট। এর নাম হচ্ছে হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্ট বলার কারণ কি? কারণ হচ্ছে এই কোষটার সাহায্যে যখন এটা একদম কচি অবস্থায় থাকে বা উলোথ্রিক্সটা যখন একদম নতুন জন্মায় তখন সে কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে হেল্প করে। তার মানে অবলম্বনকে আঁকড়ে ধরে রাখতে তার এই যে হোল্ড ফাস্ট কোষটা রয়েছে এই কোষটা হেল্প করছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হোল্ড ফাস্ট কিন্তু বিভাজিত হয় না। তার মানে এই হোল্ড ফাস্ট ছাড়া অন্য যত কোষ রয়েছে তারা কিন্তু বিভাজিত হচ্ছে, কিন্তু এই হোল্ড ফাস্ট কিন্তু বিভাজিত হবে না। আর একদম উপরের দিকে দেখো এই যে উপরের কোষটা, এই উপরের কোষটা কিন্তু এরকম একটা একটু বাঁকা ধরনের, এইরকম একটা শেপের। এই কোষটার শেপটা কিন্তু একটু ডিফারেন্ট ধরনের, বাকি সব কোষের শেপ কিন্তু এরকম চারকোণ আকৃতির। তার মানে আমরা বেশ কয়েকটা শেপের কোষ দেখতে পাচ্ছি। হোল্ড ফাস্ট যেটা সেটা হচ্ছে একদম নিচে, এই কোষটি লম্বা, বর্ণহীন এবং সরু ধরনের। এবং দেখো এই হোল্ড ফাস্ট যেটা এখানে কিন্তু কোনো প্রকারের নিউক্লিয়াসও দেখতে পাচ্ছি না। তাহলে এর যে বৈশিষ্ট্যটা, এর বৈশিষ্ট্যতে আরো একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে এখানে নিউক্লিয়াস নিউক্লিয়াস নেই। সো এটা হচ্ছে তার আরেকটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে চলে যায় যে
সুকেন্দ্রিক নিউক্লিয়াস রয়েছে। সো হোল্ড ফাস্ট ছাড়া আর যত কোষ রয়েছে সবার সুকেন্দ্রিক নিউক্লিয়াস রয়েছে। আর সুকেন্দ্রিক নিউক্লিয়াস থাকার মানে হচ্ছে তার নিউক্লিয়াসটার মধ্যে যা যা থাকা দরকার সবকিছু সঠিকভাবে রয়েছে। এটা সুকেন্দ্রিক বা উন্নত ধরনের কোষগুলোর মধ্যে নিউক্লিয়াসটা যেরকম থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এখানে আমরা সেরকম দেখতে পাবো। এরপরে তার যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে বেল্ট আকৃতির। বেল্ট বা অনেক সময় দেখবে বইগুলোতে লেখা থাকে হচ্ছে গার্ডল আকৃতির, এটাও কিন্তু সঠিক। এখন এই বেল্ট বা গার্ডল বলতে কি বোঝায়? আকারটা হচ্ছে, আকৃতিটা হচ্ছে অনেকটা এরকম ধরনের। যদি এঁকে ফেলি, একদম এইরকম শেপের এটা থাকবে। নিউক্লিয়াসের চারপাশ ঘিরে সে সাধারণত থাকে, এই মাঝখানের এই জায়গাটাই হচ্ছে তার নিউক্লিয়াস সাধারণত অবস্থান করে। সাইটোপ্লাজমের মধ্যে বেশ বিশাল একটা জায়গা জুড়ে ক্লোরোপ্লাস্টটা থাকে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট যেহেতু আছে তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই উলোথ্রিক্স হচ্ছে সবুজ রঙের, এবং এর আরেকটা বৈশিষ্ট্য কি হবে? স্বভোজী হবে। কারণ আমরা জানি অলরেডি যে এই শৈবালের কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা স্বভোজী ধরনের হয়ে থাকে। আচ্ছা, এখন উলোথ্রিক্সের মধ্যে আর কি আছে? কোষের মধ্যে রয়েছে পাইরিনয়েড। পাইরিনয়েড জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনে গিয়েছি। পাইরিনয়েডের ছবিও আমরা দেখেছিলাম। মাঝখানে প্রোটিন জাতীয় অংশটা থাকবে, তার চারপাশ দিয়ে স্টার্চের একটা আবরণ থাকবে, এরকম একটা গঠন কিন্তু আমরা আগেই দেখে ফেলেছি। তার মানে এই পাইরিনয়েড কিন্তু উলোথ্রিক্সের মধ্যেও থাকছে। আচ্ছা, এরপরে রয়েছে কোষের মধ্যে কোষ প্রাচীর রয়েছে। অবশ্যই এখানে কোষের মধ্যে কোষ প্রাচীর থাকবে, এবং সেটা সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপর দেখো পাশে দেওয়া আছে বংশবৃদ্ধি। উলোথ্রিক্স যেহেতু একটা জীব, এবং শৈবালের বংশবৃদ্ধি সম্পর্কে আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু জেনেছিলাম যে বংশবৃদ্ধি তাদের তিন ধরনের নরমালি হয়ে থাকে। একটা হচ্ছে অঙ্গজ উপায়, একটা অযৌন, একটা যৌন জনন। অঙ্গজ উপায়ের কথা যদি চিন্তা করি তাহলে এখানে বলা আছে খণ্ডায়ন ঘটে। খণ্ডায়ন মানে আমরা জানি যে একটা লম্বা একটা ফিলামেন্ট যদি থাকে, সেখান থেকে ফিলামেন্টটা এরকম ভাগ হয়ে যেতে পারে। ভাগ হয়ে যাওয়া এই ছোট অংশটাই পরবর্তীতে নতুন একটা পূর্ণাঙ্গ শৈবালে পরিণত হতে পারবে। সেম ঘটনা উলোথ্রিক্সের ক্ষেত্রেও ঘটে থাকে। আর রয়েছে অযৌন জনন। অযৌন জননে অবশ্যই স্পোর তৈরি হয়, এবং তারা কি তৈরি করছে? জুস্পোর তৈরি করছে। তার মানে তাদের স্পোরের মধ্যে অবশ্যই ফ্লাজেলা থাকবে, এবং তারা চলাচল করতে পারবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তাদের অযৌন জননে কিন্তু তারা চাইলে অ্যাপ্লানোস্পোর এটাও তৈরি করতে পারে। যদি তাদের পরিবেশ অনুকূলে না থাকে, তাদের যদি মনে হয় যে জুস্পোর গুলো বাঁচবে না, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্লানোস্পোর তৈরি করে ফেলে। আচ্ছা, এরপর রয়েছে যৌন জনন। যৌন জননের কথা যদি চিন্তা করি, এখানে অবশ্যই গ্যামেট তৈরি হতে হবে। তো গ্যামেটটা যখন তৈরি হবে, এই গ্যামেট কি করবে? পরবর্তীতে জাইগোট তৈরি করবে, এবং জাইগোট তৈরি করে তারপরে তারা হচ্ছে নতুন করে আবার স্পোর তৈরি করবে, এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ শৈবাল তৈরি করতে পারবে। এটার যে পদ্ধতিটা আমরা একটু পরে পদ্ধতিটার একদম ডিটেলসটা জানবো। আচ্ছা, এর পরে স্লাইডে চলে যাই। এরপরে অযৌন জনন নিয়ে বেশ ডিটেলসে বলা আছে, কারণ এর আগের স্লাইডে আমি শুধু বলেছি জুস্পোর তৈরি করে, কিন্তু জুস্পোর কিভাবে তৈরি হয়, জুস্পোরটা কিভাবে কাজ করছে, এই সব কিছু সম্পর্কে আমরা এখন জানতে পারবো। দেখো, অযৌন জননে প্রথমেই বলা আছে 4 ফ্লাজেলা বিশিষ্ট জুস্পোর তৈরি করে, আর জুস্পোরাঞ্জিয়ামে জুস্পোর তৈরি হয়। তাহলে প্রথমেই বুঝতে পারছি যে জুস্পোর যেটা, সেটা যেহেতু চলাচলে সক্ষম, সে যেহেতু চলাচল করে, সো তার ফ্লাজেলা অবশ্যই থাকবে। আর তার ফ্লাজেলার সংখ্যা কত? 4টি। এটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের মনে রাখা প্রয়োজন। এরপরে দেখো জুস্পোরাঞ্জিয়ামে জুস্পোর তৈরি হয়। আমরা এর আগে পড়েছি যে জুস্পোরাঞ্জিয়াম কি জিনিস, যেখান থেকে জুস্পোর তৈরি হবে, এবং তার যে জুস্পোরাঞ্জিয়ামটা সেটা কিন্তু এককোষী। একটা কোষ বিভাজিত হয়ে তার জুস্পোর গুলো তৈরি করবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি আর কি কি বৈশিষ্ট্য রয়েছে। জুস্পোর যেগুলো তৈরি হবে তারা হতে পারে হচ্ছে দুই ধরনের। কি কি রকম? একটা হচ্ছে মাইক্রো জুস্পোর, আর একটা হচ্ছে মেগা জুস্পোর। এখন জুস্পোরটা আসলে তৈরি হওয়ার আগে কি ঘটছে মনে করো, এটা হচ্ছে মনে করো তার জুস্পোরাঞ্জিয়ামটা। এর তো একটা প্রোটোপ্লাস্ট অবশ্যই আছে। এই প্রোটোপ্লাস্টে কি হবে? বিভাজিত হবে। বিভাজিত হয়ে এরকম ছোট ছোট আলাদা অংশে ভাগ হয়ে যাবে, ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। এগুলা প্রত্যেককে আলাদা আলাদা জুস্পোরে
পরিণত হবে। এবং জুস্পোর দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রো, একটা মেগা। মাইক্রো কথাটা শুনলেই বুঝতে পারছি এদের আকার কি, অবশ্যই ছোট। এদের আকারটা অবশ্যই তাহলে ছোট ধরনের। এবং এদের যে আই স্পট, এই আই স্পটটা দেখো এখানে দেখতে পাচ্ছি আমি স্পষ্টভাবে। এই আই স্পটটা আসলে কোন দিকে থাকবে? যদি মাইক্রো জুস্পোর হয় তাহলে আই স্পটটা থাকবে হচ্ছে মাঝামাঝি জায়গায়। আই স্পট থাকে হচ্ছে মাঝখানে, জুস্পোরটার মাঝখানে থাকবে হচ্ছে আই স্পটটা। যদি একটু ভালোভাবে দেখাই, এই মাঝামাঝি একটা জায়গায় থাকবে হচ্ছে তার আই স্পট। আচ্ছা, আর মেগা জুস্পোর যদি হয়, এটা শব্দ দেখে বুঝতে পারছি এখানের জুস্পোরের আকারটা অবশ্যই কি হবে, বড় হবে। এবং তার আই স্পটটা থাকবে হচ্ছে এক সাইডে এবং সামনের দিকে। দেখো এই ফ্লাজেলাটা যেই দিকে তার কাছাকাছি সামনের দিকে রয়েছে, তাহলে আই স্পট থাকবে হচ্ছে সামনের দিকে বা সম্মুখ অংশে। আমি লিখে ফেলি যদি, তাহলে এটা হবে সামনের দিকে। আচ্ছা, এখন দেখো খুব কমন একটা কথা, যে যদি মাইক্রোজুস্পোর তৈরি হয়, মাইক্রোজুস্পোরের আকার তো ছোট, তাহলে মাইক্রোজুস্পোর কয়টা তৈরি হতে পারে? যদি মাইক্রোজুস্পোর জুস্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হয় তাহলে সেখানে 8 থেকে 32টি জুস্পোর তৈরি হবে, কারণ প্রোটোপ্লাস্টটা তখন অনেক ছোট ছোট অংশে ভাগ হতে পারে। আর যদি মেগা জুস্পোর হয়, যদি বড় আকারের জুস্পোর তৈরি হতে হয়, তাহলে কি হবে, প্রোটোপ্লাস্টটা কিন্তু বেশি ছোট আকারে ভাগ হবে না, এই জন্য সেখানে জুস্পোরের সংখ্যাও কিন্তু কম হবে। সংখ্যা কত হবে? 1 থেকে 4টি, 1 থেকে 4টি জুস্পোর সেখানে আমরা দেখতে পাবো। তাহলে এই সংখ্যা দুটো কিন্তু আমাদের বেশ ভালোভাবে মনে রাখা প্রয়োজন, এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে এসে থাকে। আচ্ছা, এরপরে আমরা আর কি কি আলোচনা করতে পারি? আমরা এতক্ষণে জেনে গেলাম যে দুই ধরনের স্পোর রয়েছে, জুস্পোর দুই ধরনের। এখন দেখো, যদি এমসিকিউতে আসে যে একটি জুস্পোরাঞ্জিয়াম থেকে কয়েকটি জুস্পোর তৈরি হতে পারে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সর্বোচ্চ 32টি। এটা কিন্তু অনেক কমন একটা এমসিকিউ, প্রচুর পরিমাণে এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। আচ্ছা, এখন দেখো, আমরা যদি এখন চলে যাই যে জুস্পোরাঞ্জিয়াম থেকে শুধু যে জুস্পোর তৈরি হবে তাই কি, ব্যাপারটা কিন্তু তা না। এই জুস্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে কিন্তু অ্যাপ্লানোস্পোর তৈরি হতে পারে, যেটা আমি আগেই বলেছি। একাই নিচে তৈরি হতে পারে, হিপনোস্পোর তৈরি হতে পারে। প্রতিকূল পরিবেশে হিপনোস্পোর তৈরি হয় কিভাবে? যখন একটা স্পোরের চারপাশ দেশে একটা পুরু প্রাচীর করে সে নিজেকে প্রতিকূল অবস্থা থেকে বাঁচিয়ে রাখবে, তখন সেটাকে আমরা হিপনোস্পোর বলছি। তারপর অ্যাপ্লানোস্পোর হচ্ছে যখন আমরা দেখতে পাই যে একটা স্পোরের ফ্ল্যাজেলা থাকছে না, সে অচল রেণু এবং তার চারপাশে একটা প্রাচীর তৈরি করে সে বসে রয়েছে প্রতিকূল পরিবেশ কাটানোর জন্য, হতে পারে সেই জুস্পোরাঞ্জিয়ামের ভেতরেই বসে রয়েছে, তখন সেটাকে আমরা বলবো অ্যাপ্লানোস্পোর। আর একাইনিটি কি ছিল? একাইনিটি হচ্ছে যখন একটা আস্ত কোষ পুরোটাই চারপাশে একটা পুরু কোষ প্রাচীর তৈরি করে ফেলবে। ফিলামেন্টের একটি কোষ চারপাশে একটা পুরু প্রাচীর তৈরি করে ফেলবে, তার ভেতরে প্রোটোপ্লাস্ট গুলো থাকবে এবং তারা খাদ্য সঞ্চয় করে বসে থাকবে যতক্ষণ না তাদের অনুকূল পরিবেশ আসবে। তার মানে বুঝতে পারছি প্রতিকূল পরিবেশে 3 ধরনের তারা স্পোর কিন্তু তৈরি করতে পারছে। সবসময় যে জুস্পোর তৈরি করবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আচ্ছা, এরপরে চলে যাই যে অযৌন জন্মের এত কথা যে বললাম, যে কিভাবে জুস্পোরের কথা বললাম, তারপরে বললাম জুস্পোরাঞ্জিয়ামে কি হচ্ছে, সবকিছু বললাম। তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে, প্রথমে দেখো এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্টটার মধ্যে যে কোষগুলো রয়েছে, এই কোষের মধ্যে একটু পরিবর্তন দেখা গেল, তাই না? এই পরিবর্তনটার মানে কি, এরা হচ্ছে জুস্পোরাঞ্জিয়াম, এদের ভেতরে জুস্পোর তৈরি হচ্ছে। এবং জুস্পোরটা যখন তৈরি হচ্ছে তখন কি হলো, যে ভেতরে দেখো, এই ভেতরের মধ্যে, এই ভেতরের জায়গাটার মধ্যে অনেকগুলো স্পোর তৈরি হয়ে গেছে, জুস্পোর। আচ্ছা, এরপরের ছবিটাই যদি যাই, দেখো ভেতর থেকে জুস্পোর গুলো বের হয়ে আসছে। এই জুস্পোরের চেহারার দিকে যদি তাকাও, দেখো এখানে দেখতে পাচ্ছি ছোট আকারে এবং 4টা করে ফ্লাজেলা। আর একটা কথা বলা আছে ভেসিকল। ভেসিকল জিনিসটা কি, এখন সেটা আমাদের বুঝতে হবে। ভেসিকল জিনিসটা হচ্ছে যে যখন একটা জুস্পোরাঞ্জিয়ামের ভিতরে, জুস্পোরাঞ্জিয়ামের ভেতরে যখন জুস্পোর গুলো তৈরি হলো, মনে করো এটা হচ্ছে সেই
জুস্পোর গুলো। তখন এই সবগুলো জুস্পোর একটা থলি দিয়ে আবৃত থাকে। এই যে থলিটা, এটাকে আমরা বলছি হচ্ছে ভেসিকল। এবং যখন তাদের পরিবেশে মুক্ত হওয়ার সময় এসে পড়ে, যখন তারা ম্যাচিউরড হয়ে গিয়েছে, তারা পরিবেশে বের হয়ে যাবে, তখন এই ভেসিকলের জায়গাটা ফেটে যায়। তখন ফেটে গিয়ে কি হয়, থলেটা উন্মুক্ত হয়ে যায়, তখন এটার ভেতর থেকে জুস্পোর গুলো বের হয়ে যেতে থাকে। আচ্ছা, এখন দেখি যে জুস্পোরটা বের হচ্ছে এবং জুস্পোরের চেহারাটা কিরকম। দেখো এখানে 4 ফ্লাজেলা বিশিষ্ট, একটা, দুটো, তিনটা এবং চারটা এখানে ফ্লাজেলা পাচ্ছে। সো জুস্পোরে কিন্তু 4টি ফ্লাজেলা থাকছে, যেটা আমরা আগেই জেনেছি। আচ্ছা, এখন কি হচ্ছে, এই জুস্পোরটা কি করলো, অঙ্কুরোদ্গম করছে। অঙ্কুরোদ্গম কথাটার মানে কি, সে করবে কি, একটা অবলম্বনের, মনে করো এই একটা অবলম্বন, এই অবলম্বনের সাথে গিয়ে যুক্ত হবে। এবং যুক্ত হবে কোন দিক দিয়ে, যেই দিকে তার ফ্লাজেলাটা রয়েছে, তার এই পাশের অংশটা, এই পোর্শনটা দিয়ে সে অবলম্বের সাথে যুক্ত হবে। অবলম্বনের সাথে যুক্ত হওয়ার পরে এই যে একটা কোষ ছিল, এই কোষটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকবে। দেখো এরপরে কি হয়, এরপরে এই যেই স্পোরটা রয়েছে, এই স্পোরের কোষগুলো বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে হয়ে নিচে একটা হোল্ড ফাস্ট তৈরি করে ফেলেছে। এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে সেই হোল্ড ফাস্ট, এটা কিন্তু বিভাজিত হবে না। আর উপরের এই যে কোষগুলো, এই কোষগুলো বারবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে কি করবে, তারা লম্বা হতে থাকবে আস্তে আস্তে। সো উলোথ্রিক্স পরে আমরা কেমন দেখতে পাবো, এরকম একটা নতুন ফিলামেন্ট দেখতে পাবো। এই ফিলামেন্টটা কিন্তু পরবর্তীতে এরকম বড় একটা আকারের উলোথ্রিক্সে পরিণত হবে। দেখো নতুন ফিলামেন্ট আকারে বড় হলো, সেখান থেকে আবার নতুন করে জুস্পোর আসবে, আবার অঙ্কুরোদ্গম হবে। এই চক্রটা কিন্তু বারবার চলতে থাকবে। এটা হচ্ছে অযৌন জননের একটা চক্র, এটা চক্রাকারে বারবার হতেই থাকবে, হতেই থাকবে। আচ্ছা, তো অযৌন জনন সম্পর্কে আমরা বেশ অনেক কিছু কিন্তু জেনে ফেললাম। সো আমরা যদি একটু মনে করি যে কি কি জানলাম অযৌন জনন সম্পর্কে, আগের স্লাইডে যদি চলে যাই, আগের কথাগুলো যদি আমরা মনে করি, তাহলে দেখতে পাবো 4 ফ্লাজেলা বিশিষ্ট জুস্পোর তৈরি হচ্ছে, জুস্পোরাঞ্জিয়ামে জুস্পোর তৈরি হচ্ছে, এবং জুস্পোর 2 ধরনের, মাইক্রোজুস্পোর, মেগাজুস্পোর। এখন একটা কথা তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আবারও বলছি, যে আই স্পট, এই আই স্পট জিনিসটা আসলে কি, এই যে আই স্পট, এই আই স্পট জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে আলোর তীব্রতা বুঝতে পারে। কি করতে পারে তারা, আলোর তীব্রতা বুঝতে পারে। সো আই স্পটটা কিন্তু তাদের খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। আচ্ছা, এরপরে চলে যায় অযৌন জনন সম্পর্কে আমরা পুরোপুরি ভাবে এখন জেনে গিয়েছি। এবং এই যে জুস্পোর গুলো বের হচ্ছে, তারা কোথায় বের হচ্ছে, পানিতে অবশ্যই। এবং তারা কিন্তু সাঁতার কাটতে থাকে, এই জিনিসটা বেশ ভালোভাবে আমাদের মনে রাখা প্রয়োজন, যেহেতু তাদের ফ্লাজেলা রয়েছে। সো তারা কিন্তু প্রথমে কি করবে, সাঁতার কাটবে, সাঁতার কেটে তারপরে কোনো একটা জায়গায় তারা আটকে যাবে, আবদ্ধ হবে, তারপরে তারা ফ্লাজেলাটা তাদের নষ্ট হয়ে যাবে। এই ছবিটার দিকে তাকালেই আমরা বুঝতে পারছি এখানে কিন্তু কোনো ফ্লাজেলা নেই, তার মানে তাদের ফ্লাজেলা কিন্তু চলে যাচ্ছে, এবং এরপরে তারা লম্বা ফিলামেন্টটা তৈরি করছে। আচ্ছা, এখন চলে যাই যৌন জননে। যৌন জনন সম্পর্কে জানতে হলে প্রথমেই রয়েছে উলোথ্রিক্স হচ্ছে হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক কথাটা আমরা যদি একটু মনে করি, তাহলে আমাদের কিন্তু মনে পড়বে এটা হচ্ছে ভিন্ন দেহে ভিন্ন ধর্মী গ্যামেট যখন তৈরি হয়, তখন সেটাকে আমরা হেটারোথ্যালিক বলি। আচ্ছা, এরপরে চলে যায় আইসোগ্যামাস যৌন জনন। আইসোগ্যামাস কখন বলি, যখন গ্যামেট একই আকৃতির হয়ে থাকে, গ্যামেট যখন বাহ্যিকভাবে একই ধরনের, একই আকৃতির যখন আমরা দেখতে পাবো, একই আকৃতির যখন দেখব, তখন আমরা বলবো এটাকে আইসোগ্যামাস যৌন জনন। এরপরে রয়েছে গ্যামেটেনজিয়ামে গ্যামেট তৈরি হয়। অবশ্যই গ্যামেটেনজিয়ামের ভেতরে গ্যামেট তৈরি হয়, এই যে কোষটার ভেতর থেকে গ্যামেট তৈরি হবে, মনে করো এই কোষের ভেতর থেকে যদি গ্যামেট তৈরি হয়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে গ্যামেটেনজিয়াম। আচ্ছা, এরপরে চলে যায় 8 থেকে 64টি গ্যামেট তৈরি হয়। তাহলে একটা কোষ থেকে
কোষ বিভাজিত হবে, একটা কোষের মনে করো এই কোষটারই, মনে করো এই কোষ যেটা রয়েছে এটা প্রোটোপ্লাস্টের অংশ আস্তে আস্তে আলাদা হচ্ছে, প্রোটোপ্লাস্টটা ভেঙে যাচ্ছে, নিউক্লিয়াসও বিভাজিত হয়েছে এবং বিভাজিত হয়ে এরকম ছোট ছোট গ্যামেট তৈরি হয়েছে। এবং কতগুলো গ্যামেট তারা তৈরি করতে পারে? 8 থেকে 64টি গ্যামেট তৈরি হবে। আচ্ছা, এরপরে চলে যাই যে এইখানের গ্যামেটের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাইফ্লাজেলেট, তার মানে আমরা এর আগে জুস্পোর দেখেছিলাম। জুস্পোর কেমন দেখেছিলাম? জুস্পোর ছিল হচ্ছে 4 ফ্লাজেলা বিশিষ্ট, কিন্তু আমরা এখানে যেই গ্যামেট দেখব এই গ্যামেটের বৈশিষ্ট্য হবে হচ্ছে তারা 2টা ফ্লাজেলা বিশিষ্ট। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে তাদের আই স্পট একদম স্পষ্ট, আই স্পট স্পষ্ট থাকার কারণে তারা ইজিলি আলো কোথায় আছে জিনিসটা বুঝতে পারবে, আলোর তীব্রতাগুলো ধরতে পারবে। তারপরে রয়েছে হ্যাপ্লয়েড, তার মানে হচ্ছে গ্যামেটটা হবে হ্যাপ্লয়েড ধরনের। আর উলোথ্রিক্সের মেইন যেই বডি, এই বডিটা যেহেতু হ্যাপ্লয়েড ধরনের, সো এই হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করার জন্য অবশ্যই তার কি হবে? মাইটোসিস, কোষ বিভাজন ঘটাতে হবে। তাহলে এই গ্যামেটেনজিয়ামের ভেতরে গ্যামেট তৈরি করার জন্য অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। মাইটোসিস কোষ বিভাজন হয়ে এরপরে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করছে। আচ্ছা, এখন চলে আসি যে যৌন জননটা আসলে কিভাবে ঘটছে সেটা যদি আমরা একটু ভালোভাবে দেখি। প্রথমেই একটা হ্যাপ্লয়েড উলোথ্রিক্সের দেহের মধ্যে গ্যামেটেনজিয়াম তৈরি হবে। গ্যামেটেনজিয়াম তৈরি হলো। আচ্ছা, গ্যামেটেনজিয়াম যখন তৈরি হচ্ছে, ধরি আমরা যে এই দেহটা হচ্ছে পজিটিভ, এই দেহটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন এই যে কোষটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার গ্যামেটেনজিয়াম, এটার ভিতরে গ্যামেট তৈরি হয়ে গিয়েছে, এটার ভেতরেও কিন্তু গ্যামেট তৈরি হয়ে গিয়েছে। এখন দেখব যে এটার ভেতর থেকে কি হলো, গ্যামেট গুলো বের হয়ে আসলো। এই যে আমরা গ্যামেট দেখতে পাচ্ছি, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, দুইটা কিন্তু ভিন্নধর্মী এবং ভিন্ন দুইটা উলোথ্রিক্সের দেহের থেকে বের হচ্ছে, এই জন্য এরা হেটেরোথ্যালিক এবং দুইটা দেখতে একদম সেম রকমের, এই জন্য এটাকে আমরা বলছি আইসোগ্যামাস যৌন জনন। এখন দুটো গ্যামেট বের হলো, বের হওয়ার পর তারা কি করবে? এই দুটো গ্যামেট কিন্তু এখন একসাথে যুক্ত হয়ে যাবে। একসাথে যুক্ত হয়ে কি করছে? তারা একটা জাইগোট তৈরি করবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপ্লয়েড N+N দেখতে পাচ্ছি। এই গ্যামেটটাও হচ্ছে হ্যাপ্লয়েড, এই গ্যামেটটাও হচ্ছে হ্যাপ্লয়েড, সো দুটো একসাথে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি হচ্ছে? তারা একসাথে একটা 4 ফ্লাজেলা বিশিষ্ট জাইগোট তৈরি করলো। দেখো একদম প্রথম যেই তাদের অবস্থাটা, দুটি গ্যামেট একসাথে মিলে একটা কোষে পরিণত হয়ে যাচ্ছে এবং তাদের 4টা ফ্লাজেলা আমরা দেখতে পাচ্ছি। এবং তখন আমরা কি বলছি? জাইগোটটা ডিপ্লয়েড। এখন যেহেতু তার মেইন দেহটা হ্যাপ্লয়েড, সো তার কি করতে হবে? ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে যেতে হবে। এখন কি ঘটে এটা আমরা দেখি। প্রথমেই তার ফ্লাজেলা গুলো নাই হয়ে যাবে। তো ফ্লাজেলা গুলো যদি চলে যায় তখন একটা ফ্লাজেলা বিহীন একটা প্রাচীর বেষ্টিত অবস্থা দেখতে পাবো। এরকম একটা গোল একটা প্রাচীর রয়েছে এবং ডিপ্লয়েড একটা কোষ, এটা কিন্তু এক কোষী, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার জাইগোটটা কিন্তু এক কোষী এবং ডিপ্লয়েড। আচ্ছা, এরপরে দেখো এই কোষটার ভেতরে কি হচ্ছে? এই কোষটার ভেতরে তখন কোষ বিভাজন হবে। কোষ বিভাজন হয়ে 4 নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড অবস্থায় সে চলে যাবে। তার মানে এখানে কি হচ্ছে? অবশ্যই মায়োসিস কোষ বিভাজন হচ্ছে। মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে একটা থেকে 4টা নিউক্লিয়াস হলো এবং 4টা নিউক্লিয়াস কি রকমের? হ্যাপ্লয়েড রকমের। তার মানে আমার মেইন দেহ যেটা হ্যাপ্লয়েড ছিল সেই রকমের নিউক্লিয়াস কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি। এখন কি হবে? এই 4টা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হবে, জমা হয়ে হয়ে তারা একটা আলাদা কোষে পরিণত হবে এবং তারা একটা জুস্পোরে পরিণত হবে। যেহেতু এই একটা প্রাচীর বেষ্টিত অংশের ভেতরে নতুন করে জুস্পোর তৈরি হয়ে গেল, তাই এটাকে আমরা বলি হচ্ছে জুস্পোরাঞ্জিয়াম। এবং দেখো এর পাশে লেখা আছে হ্যাপ্লয়েড, তার মানে এর ভেতরের কোষগুলো অবশ্যই হ্যাপ্লয়েড ধরনের। আচ্ছা, এরপরে কি ঘটছে? এরপরে জুস্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে জুস্পোর বের হয়ে গেল এবং জুস্পোরে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে জুস্পোরটাকে আমরা দেখতে পাচ্ছি 2 ফ্লাজেলা যুক্ত এবং এই 2 ফ্লাজেলা যুক্ত জুস্পোর গুলো কিরকম? হ্যাপ্লয়েড ধরনের। আর জুস্পোরের কাজ কি? জুস্পোরের ছবি আমরা এর আগেই দেখেছি। জুস্পোর কি করবে? একটা অবলম্বনের সাথে যুক্ত হয়ে যাবে।
অবলম্বনের সাথে যুক্ত হবে, এরপরে তাদের ফ্লাজেলা বিলুপ্ত হয়ে যাবে এবং এরপরে তারা কি করছে, হোল্ড ফাস্ট তৈরি করবে, তারপরে তারা আস্তে আস্তে এরকম লম্বা হয়ে নতুন একটা পূর্ণাঙ্গ উলোথ্রিক্সে পরিণত হবে। সো সেম প্রক্রিয়াটা এখানেও কিন্তু আবার ঘটে যাবে। সো যৌন জননটা আশা করি আমরা বুঝতে পেরেছি। যৌন জননের মধ্যে ধাপগুলো যদি আমরা একটু মনে করি, প্রথমে হচ্ছে এখানে গ্যামেটেনজিয়াম তৈরি হবে, এখানে একটা গ্যামেটেনজিয়াম তৈরি হবে দুইটা ভিন্ন দেহে, এবং গ্যামেট বের হয়ে আসছে, এটা পরের ধাপ। গ্যামেট বের হয়ে আসার পর এখানে কি ঘটলো, যৌন মিলন ঘটলো, জাইগোট ডিপ্লয়েড একটা জাইগোট তৈরি করলো, এরপরে মায়োসিস হয়ে কিন্তু জুস্পোরাঞ্জিয়ামের মধ্যে জুস্পোর তৈরি হয়ে গেল, আর সেই জুস্পোরটা বের হয়ে গেল। এগুলো হচ্ছে মেইন ধাপ। তুমি যদি মেইন ধাপ মনে রাখো তাহলে কিন্তু কষ্ট করে জিনিসটা মুখস্থ করতে হবে না, নিজে নিজেই বুঝে বুঝে লিখতে পারবে। এখন দেখি, এই যে আমরা একটা যৌন জনন দেখলাম, অযৌন জনন দেখলাম, জীবন চক্রটা দেখলাম, এই জীবন চক্রটা কি ধরনের? উলোথ্রিক্সের জীবন চক্র হচ্ছে হ্যাপ্লন্টিক। এখন এই হ্যাপ্লন্টিক কথাটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এই হ্যাপ্লন্টিক জিনিসটা যদি আমরা একটু দেখি তাহলে প্রথমেই পাবো স্পোরোফাইট জন্য এককোষী ও সংক্ষিপ্ত, এবং গ্যামেটোফাইটের জন্য বহুকোষী ও দীর্ঘ। এখন এই কথাটার মানে কি দেখো, উলোথ্রিক্সের যে জীবনচক্র, সেই জীবনচক্রের মধ্যে একটা স্পোরোফাইট দশা রয়েছে। স্পোরোফাইট দশা বলতে আমরা বুঝাচ্ছি তার ডিপ্লয়েড একটা দশা রয়েছে। কখন? যখন তার জাইগোট তৈরি হয়েছিল। এবং জাইগোটের কথাটা যদি মনে করো তাহলে কিন্তু মনে পড়বে সেই জাইগোটটা কি ছিল, এক কোষী ছিল। এবং সেটা কি খুব বেশি সময় ধরে ছিল না, সেটা খুব দ্রুত কি হলো, জুস্পোর তৈরি করে দিল, মায়োসিস কোষ বিভাজন হলো, এবং এই এককোষী ডিপ্লয়েড কোষটা কিন্তু হ্যাপ্লয়েড জুস্পোর তৈরি করে দিয়েছিল। তার মানে অবশ্যই তার যে ডিপ্লয়েড দশা সেটা কিন্তু সংক্ষিপ্ত, এবং শুধুমাত্র জাইগোটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই লাইনটা আমরা বুঝলাম। এরপরে বলা আছে গ্যামেটোফাইটিক যৌন বহুকোষী ও দীর্ঘ, তার পুরো দেহটাই কিন্তু হ্যাপ্লয়েড ধরনের, এবং এই হ্যাপ্লয়েড যে দেহটা সেখান থেকে কিন্তু তার গ্যামেট তৈরি হচ্ছে। সো তার গ্যামেটোফাইটিক যেই যৌন সেই অংশটাই কিন্তু বহুকোষী। দেখো এই যে বহুকোষী একটা ফিলামেন্ট দেখতে পাচ্ছি, এবং এই চক্রটা বা এর লাইফ যে স্প্যানটা বা তার সময়কালটা, এই গ্যামেটোফাইটিক বডির সময়কাল কিন্তু সবচাইতে দীর্ঘ। সে তার জীবদ্দশার অধিকাংশ সময়ই এই অবস্থায় থাকে, খুব অল্প সময় সে জাইগোট অবস্থায় থাকছে বা ডিপ্লয়েড দশায় থাকছে। তার মানে হ্যাপ্লন্টিক বলতে আমরা তখনই বুঝবো যখন গ্যামেটোফাইটিক জন্য দীর্ঘ, বহুকোষী, স্পোরোফাইটিক জন্য এককোষী এবং সংক্ষিপ্ত। আচ্ছা, এখন আমরা যদি এই ছবিটার দিকে ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে গ্যামেটেনজিয়াম তৈরি হচ্ছে, স্পোরাঞ্জিয়াম তৈরি হয়েছে। এখন দেখো কি ঘটছে, আমরা এতক্ষণ যা যা শিখেছি এখানে কিন্তু তাই দেখাচ্ছে। প্রথমে আমরা যদি একদম উপরেরটার কথা চিন্তা করি, এখানে অবশ্যই এটা কি একটা গ্যামেটেনজিয়াম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে গ্যামেট তৈরি হয়েছে, এখানে আরেক ধরনের গ্যামেট তৈরি হয়েছে। দুটো গ্যামেট মিলে কি হলো, একটা যৌন মিলন ঘটার কারণে এখানে জাইগোট তৈরি হবে। আর এটা অবশ্যই একটা স্পোরাঞ্জিয়াম। দেখো এখানে একটা স্পোর তৈরি হলো, এটা একটা স্পোর, জুস্পোর, এবং সেই জুস্পোরটা কি করলো, নতুন ফিলামেন্ট তৈরি করে ফেললো। তারপরে কি হচ্ছে, এইখানে যে একটা যৌন মিলন ঘটলো সেখান থেকে জাইগোট তৈরি হলো, এবং জাইগোটটা কি হবে, মায়োসিস কোষ বিভাজন ঘটাবে। মায়োসিস কোষ বিভাজনের পরে সে কিন্তু দুই ফ্লাজেলা বিশিষ্ট নতুন স্পোর তৈরি করলো, আর সেই স্পোর কি করলো, নতুন ফিলামেন্ট তৈরি করলো, এবং এই প্রত্যেক ধরনের ফিলামেন্টই কিন্তু পরবর্তীতে ম্যাচিউরড হয়ে এরকম একটা গঠন তৈরি করবে, এবং সেই উলোথ্রিক্সও কিন্তু যৌন জনন বলো অযৌন জনন বলো সবগুলোই ঘটাতে পারবে। সো আমরা এতক্ষণ যা শিখেছি সেই সবগুলোই কিন্তু এই একটা ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া যাচ্ছে, একটা ছবিতে বোঝানো যাচ্ছে। তো তোমরা চাইলে এই ছবিটা ভালোভাবে মনে রাখতে পারো, যদি কখনো প্রশ্নে দুটো একসাথে চায় তখন কিন্তু এই ছবিটা দিয়েই খুব দ্রুত এঁকে ফেলতে পারবে। আচ্ছা, এখন চলে যাই যে উলোথ্রিক্সের পামেলা দশা রয়েছে। এই পামেলা দশা জিনিসটা আসলে কি? পামেলা দশাটা আমরা বলি হচ্ছে যখন কোনো একটা জায়গায় তার পানির অভাব হয়। প্রথম শর্ত হচ্ছে তার পানির অভাব হবে, তাহলে সে কোনো একটা পানির অভাবওয়ালা জায়গায় পড়ে গেল,
তখন কি হবে, সে ফ্লাজেলা ছাড়া কোষের একটা কলোনি তৈরি করবে। ফ্লাজেলাবিহীন কোষের কলোনি ব্যাপারটা কিরকম হবে, জেলাটিনের একটা আবরণ দিয়ে আবদ্ধ থাকবে। এই কথাটার আসলে মানে কি, মানেটা হচ্ছে ভেতরে এই কোষের ভেতরে যে প্রোটোপ্লাস্টটা রয়েছে, এই প্রোটোপ্লাস্টগুলো বিভাজিত হয়ে ছোট ছোট যে কোষগুলো তৈরি করছে, তারা তারা একসাথে আবদ্ধ হয়ে থাকবে, তারা আলাদা হয়ে যাচ্ছে না, কারণ তারা জানে বাহিরের পরিবেশটা প্রতিকূল পরিবেশ, বাহিরের পরিবেশটা তাদের অনুকূলই নেই। সো তারা কি করছে, তাদের চারপাশে এই যে আবরণটা দিয়ে রেখেছে, এই আবরণটা হচ্ছে জেলাটিনের। জেলাটিনের মানে কি, একটা জেলির মতো একটা আবরণ। এবং এই আবরণটার বৈশিষ্ট্য কি, সে যখন পানি পায় তখন সে আস্তে আস্তে গলে যাবে। সো এরপরে এই পামেলা দশার যে বৈশিষ্ট্যটা রয়েছে, পানির অভাবে দেখব, এবং সেটা কখন চলে যাবে, যখন পানি পাওয়া যাবে। পানি পাওয়া যাবে, বা এটাকে এভাবেও বলতে পারো যে যখন পানির কোনো অভাব থাকবে না, তখন এই আবরণ কি হবে, কি বলছিলাম, গলে যাবে। আচ্ছা, আবরণ যদি গলে যায় তখন কি হয়, তখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হয়, এই যে ভেতরে যে কোষগুলো এতক্ষণ ছিল কলোনি করে, এরা করবে কি, তখন ফ্লাজেলা তৈরি করবে। এরা তখন ফ্লাজেলা তৈরি করে নিজেরা চলাচল শুরু করে দিতে পারবে, এবং এই জায়গাটা থেকে বের হয়ে চলে আসবে, কারণ এই বাইরের আবরণটা তখন কিন্তু থাকছে না, এটা তখন গলে যাচ্ছে। সো তারা ভেতর থেকে বের হয়ে আসবে, এবং বের হয়ে এসে কি করছে, তারা আবার নতুন করে উলোথ্রিক্স তৈরি করতে পারছে, নতুন ফিলামেন্ট তৈরি করতে পারছে। এখন যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে এই যে পামেলা প্রক্রিয়া, এই পামেলা দশাটা কিন্তু হচ্ছে অস্বাভাবিক প্রক্রিয়া। এটাকে আমরা বলি অস্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। সো যদি কখনো প্রশ্ন আসে যে অস্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া বর্ণনা করো উলোথ্রিক্সের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের এই পামেলা দশাটা বর্ণনা করলেই সেটার অ্যান্সারটা একদম সঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে যাই উলোথ্রিক্স নিয়ে যে আমরা এত কিছু পড়ছি, কেন পড়ছি, উলোথ্রিক্সের আসলে গুরুত্বটা কি, সেটা আমরা এখন জানবো। উলোথ্রিক্স আসলে উৎপাদক হিসেবে কাজ করতে পারে। তার মানে কি, যে খাদ্য জাল রয়েছে সেখানে কিন্তু উৎপাদকের জায়গায় আমরা উলোথ্রিক্সকে রাখতে পারি, কারণ আমরা এর আগেও বলেছি যে শৈবাল কিন্তু উৎপাদক হিসেবে কাজ করে। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে অক্সিজেন তৈরি করে, তারা অক্সিজেন সাপ্লাই করে। পৃথিবীর বায়ুমণ্ডলে অনেক বেশি পরিমাণে অক্সিজেন কিন্তু শৈবাল সাপ্লাই করে থাকে, শৈবাল দিয়ে থাকে। সো উলোথ্রিক্সও সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর রয়েছে বায়োফুয়েল তৈরিতে ব্যবহৃত হয়। বায়োফুয়েল তৈরিটা কেন করার চেষ্টা করা হচ্ছে, কারণ বায়োফুয়েল কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় যে বায়োফুয়েলটাকে আমরা সেফ ধরতে পারি বা নিরাপদ বলে থাকি। তাহলে বায়োফুয়েল জিনিসটাকে আমি বলতে পারি হচ্ছে সেফ, এবং অনেক সময় দেখা যায় যে গ্রিন হাউস যেই গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাস কম নির্গত হয় বায়োফুয়েলের কারণে। সো এটা আমাদের পরিবেশের জন্য অবশ্যই ভালো। আবার অনেক সময় এদেরকে আবারও প্রক্রিয়াজাত করে ইউজ করা যায়, এটাকে রিনিউয়েবল এনার্জি বলা যায়। সো বায়োফুয়েল জিনিসটার প্রতি এই কারণেই এখন পুরো বিশ্বই বেশ মনোযোগ দিচ্ছে। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে ওয়াটার ব্লুম তৈরি করে। ওয়াটার ব্লুমটা কিরকম, ওয়াটার ব্লুমটাকে আরো একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম কেন বলছে, কারণ অ্যালজির কারণে এই ব্লুমটা তৈরি হচ্ছে, শৈবালের কারণে তৈরি হচ্ছে। কখন হয়, যখন অনেক বেশি পরিমাণে শৈবাল তৈরি হয়ে যায়। পানির মধ্যে যদি অনেক বেশি শৈবাল আসে, কি কারণে আসতে পারে কারণটাও একটু বলে দিই। মনে করো পানির মধ্যে অনেক বেশি পরিমাণে ফসফরাস রয়েছে বা নাইট্রোজেনের সাপ্লাই রয়েছে, তখন কি হয়, এই শৈবাল অনেক বেশি পরিমাণে বংশ বিস্তার করতে পারে। সো একটা পানির মধ্যে, একটা আবদ্ধ জলাশয়, মনে করো একটা পুকুরের মধ্যে যদি অনেক শৈবাল হয়ে যায়, তাহলে তখন কিরকম দেখাবে পানিটা, অবশ্যই সবুজ দেখাবে, এবং দেখলেই মনে হবে যেখানে পুরো পুকুরটাতে শ্যাওলা জমে রয়েছে। এবং এটা কিন্তু খুব একটা ভালো না। কেন ভালো না, কারণ এই উলোথ্রিক্স বলো বা যে কোনো শৈবাল যখন ওয়াটার ব্লুম তৈরি করে,
তখন সমস্যাটা হয় যে তারা অনেক বেশি অক্সিজেন ব্যবহার করে ফেলে, তার মানে অনেক অক্সিজেন নষ্ট হয় পানি থেকে, এবং দেখা যায় যে পানির যে স্বাদ, এই স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। আর পানির অক্সিজেন ইউজ করে ফেললে কি সমস্যাটা, মাছ যদি পানিতে থাকে তারা কিন্তু তখন আর অক্সিজেন পাবে না। সো তোমার মাছ তুমি যদি চাষ করতে চাও সেই পুকুরে, মাছ কিন্তু তখন মারা যাবে। সো ওয়াটার ব্লুম তৈরি হওয়াটা কিন্তু একটা তার অপকারিতা। সো সবসময় যে শ্যাওলা জিনিসটা ভালো তা কিন্তু না। যেমন আমরা অনেক জায়গায় শ্যাওলা জমতে দেখলে দেখা যায় আমরা খুব দ্রুত সেটাকে পরিষ্কার করে ফেলার চেষ্টা করি, এটাই হচ্ছে মেইন কারণ। আচ্ছা, এখন দেখো এটা একটা অপকারিতা আমি বললাম, আর এর আগে যা বলছিলাম এগুলা কিন্তু ছিল তার উপকারিতা। এখন অপকারিতা আর উপকারিতা কেন একসাথে বললাম, কারণ দুইটাই আসলে গুরুত্ব। কারণ হচ্ছে যখনই গুরুত্ব সম্পর্কে বলবে তখন আমরা তার অর্থনৈতিক গুরুত্ব এটা কিন্তু ভালোভাবে উল্লেখ করব। কারণ কি, গুরুত্ব বলতে শুধু যে তার উপকারিতাকে আমরা চিন্তা করছি তা কিন্তু না, তার অপকারিতাটাকে চিন্তা করে তাকে কন্ট্রোল করার ব্যবস্থাও নিচ্ছি, সেজন্য তাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এই জন্য গুরুত্বের মধ্যে কিন্তু অপকারিতাটাকেও তোমরা লিখতে পারো। যখন তোমাদের প্রশ্ন আসবে তখন অবশ্যই উপকারিতা অপকারিতা আলাদা পয়েন্ট দিয়ে একই সাথে গুরুত্বের আন্ডারে কিন্তু লিখতে হবে। এরপরে দেখো আর কি গুরুত্ব রয়েছে, এটাও একটা অপকারিতা, সেটা হচ্ছে উদ্ভিদ ও মাছের রোগ তৈরি করে। মাছের কিন্তু সে ফুলকা রোগ তৈরি করতে পারে। মাছের কি তৈরি করতে পারে, ফুলকা রোগ। আবার অনেক সময় দেখা যায় যে শৈবাল কিন্তু ফুলকার মধ্যে আটকে যেতে পারে। ফুলকার মধ্যে আটকে গেলে কি হয়, পানি ইজিলি ফ্লো করতে পারে না মাছের ফুলকার মধ্যে, তখন মাছ বাতাস পায় না বা অক্সিজেনের অভাব হয়, অক্সিজেন সে ভালোভাবে পাচ্ছে না। তার মানে এই শৈবাল কিন্তু মাছের অক্সিজেনটাকে ইউজ করে ফেলতে পারে বা মাছের অক্সিজেনটাকে বডির ভিতরে ঢুকতে বাধা দিতে পারে। এইগুলো হচ্ছে শৈবালের বা উলোথ্রিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি মেইন অপকারিতা। আরো কিছু ছোটখাটো অপকারিতা রয়েছে যেটা তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে, যেমন হচ্ছে বাড়ি দেয়াল নষ্ট করে ফেলে। আমরা অনেক সময় দেওয়ালে দেখি না শ্যাওলা জমে রয়েছে, একদম সবুজ হয়ে রয়েছে, দেওয়াল কিন্তু নষ্ট হয়ে যায় এতে করে। দেওয়াল আমরা সেটাকে বলি ড্যাম হয়ে গিয়েছে। দেখা যায় দেওয়ালটা সবসময় ভেজা ভেজা থাকে, একটা সময় কিন্তু দেওয়ালটা ভেঙে পড়ে যায়। সো এই কাজটাও কিন্তু উলোথ্রিক্সের কারণে হতে পারে, যে কোনো শৈবালের কারণে হতে পারে। তারপরে হচ্ছে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়, রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। রাস্তাঘাটকে নষ্ট হয়ে যাওয়া আমরা বলতে পারছি, অনেক সময় দেখবে যে পুকুর ঘাটে তুমি গিয়েছো এবং পুকুর ঘাটে গিয়ে তুমি হাঁটতে পারছো না, জায়গাটা অনেক বেশি পিচ্ছিল হয়ে রয়েছে। এবং কেন, কারণ হচ্ছে সেখানে শৈবাল রয়েছে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে রয়েছে, তখন কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এগুলাও কিন্তু এক ধরনের অপকারিতা। তো আমরা উলোথ্রিক্সের অনেক কিছু সম্পর্কে জানলাম, উলোথ্রিক্সের জনন সম্পর্কে জেনেছি, উলোথ্রিক্সের গঠন সম্পর্কে জেনেছি, এবং উলোথ্রিক্স আসলে আমরা কেন পড়ছি, তার যে গুরুত্ব, তার উপকারিতা এবং তার যে অপকারিতা, সেই দুইটা জিনিস সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে আশা করি যদি কখনো প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তরটা খুব সহজে তোমরা দিতে পারবে। এখন একটা প্রশ্ন রয়েছে যে ডিপ্লন্টিক জীবনচক্র কি। আমরা এতক্ষণ কিন্তু যত জীবনচক্র পড়ছিলাম এই উলোথ্রিক্সে তখন কিন্তু হ্যাপ্লন্টিক কথাটা বলেছি। এখন ডিপ্লন্টিক জিনিসটা কি সেটা আমরা যদি একটু চিন্তা করি, হ্যাপ্লন্টিক যখন আমরা বলেছি তখন বলেছিলাম যে এখানে যেই বৈশিষ্ট্যগুলো থাকবে, তার যে গ্যামেটোফাইটিক যৌন থাকবে সেটা থাকবে দীর্ঘ, এবং তার স্পোরোফাইটিক যৌন থাকবে ছোট, সংক্ষিপ্ত এবং এককোষী। তার মানে ডিপ্লন্টিকটাকে আমরা উল্টো ভাবে চিন্তা করতে পারি। সো ডিপ্লন্টিকের বৈশিষ্ট্য কি হবে, তার প্রথম বৈশিষ্ট্যই এটা হবে যে তার যেই ডিপ্লয়েড দশা হবে দীর্ঘ। সো তার ডিপ্লয়েড দশাটা দীর্ঘ, আর তার যে হ্যাপ্লয়েড দশা, সেই হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে সংক্ষিপ্ত। হ্যাপ্লয়েড দশা বলতে পারি হচ্ছে সংক্ষিপ্ত। সো এটা হচ্ছে ডিপ্লন্টিক জীবন চক্রের সংজ্ঞা। এটা একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে, আমরা হ্যাপ্লন্টিক বারবার পড়তে পড়তে অনেক সময় দেখা যায় যে ডিপ্লন্টিক জিনিসটাকে ভালোভাবে খেয়াল করি না। সো ডিপ্লন্টিকের অ্যান্সারটা কি, এখানে ডিপ্লয়েড দশাটা দীর্ঘ হবে আর হ্যাপ্লয়েড দশাটা হবে
সংক্ষিপ্ত। ডিপ্লয়ের জীবনচক্রের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে, আমরা এর আগের ভিডিওটিতে আমরা সার্গাজম নামের একটা শৈবাল সম্পর্কে জেনেছিলাম। সেই শৈবালটা দেখতেও বেশ সুন্দর ছিল। তো সেই শৈবালটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিপ্লন্টিক জীবনচক্রে দেখতে পাচ্ছি। এবং দেখা, আমি কিন্তু নামটা লেখার সাথে সাথে নিচে একটা দাগ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা সায়েন্টিফিক নেমের অংশ, এই কারণে এটাকে আমরা নিচে একটা দাগ দিয়ে লিখবো, এই জিনিসটা যাতে আমাদের ভুল না হয়। সো আশা করি এই ভিডিওটিতে যা যা বলার চেষ্টা করেছি সবই তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব হচ্ছে ফানজাই বা ছত্রাক নিয়ে। সো আশা করি পরবর্তী ভিডিওগুলো তোমরা বেশ মনোযোগ দিয়ে দেখবে।